নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের মনে থাকবে 2011 মানে তৃণমূল যে বছর ক্ষমতায় এলো তার বেশ কয়েক বছর আগে থেকে তাদের খালি না উন্নতি হচ্ছিল। বিভিন্ন সমবায় ভোট, ক্লাবে ভোট, স্কুলের পরিচালন সমিতিতে ভোট, যেটা এখন বন্ধ হয়ে গেছে, কলেজের ম্যানেজিং কমিটির ভোট, সেটা এখন বন্ধ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠনের ভোট, বিভিন্ন রকমের ছোট ছোট নির্বাচন এবং বিভিন্ন স্বশাসিত জায়গায় তৃণমূলের সমর্থিত প্রার্থীরা তারা জিতছিলেন, অর্থাৎ ভালো সময় শুরু হয়েছিল। কিন্তু এখন আপনারা উল্টো দিকে আরেকটু ভালো করে খেয়াল করে দেখুন, তৃণমূলের একটা খারাপ সময় শুরু হয়ে গেছে। আরও বড় বড় গাড্ডায় তৃণমূল পড়তে শুরু করেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে তৃণমূলের আজকের এই দিনটা মানে 29শে আগস্ট একাধিক ঘটনা, বহু ঘটনায় তৃণমূল নেত্রী জর্জরিত। তার কাছে কালীঘাটের বাড়িতে ফোন বেজেই চলেছে। বিভিন্ন জায়গা থেকে শুধু খালি খারাপ খবর যাচ্ছে, একের পর এক খারাপ খবর। আলিপুরে সিবিআইয়ের যে বিশেষ আদালত, সেখানে এসএসসির গ্রুপ সি নিয়োগের ফাইনাল চার্জশিট জমা পড়ে গেছে। সেখানে সিবিআই যে নথি জমা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে ফল প্রকাশের আগেই সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, যাকে উপাচার্য থাকা অবস্থাতেই গ্রেপ্তার করা হয়েছিল এই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে, সেই সুবীরেশ ভট্টাচার্য সহ 5 জন তারা বৈঠক করেছিলেন। তাদের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে এবং এরপরে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, এই মামলাতেই তিনি গ্রেপ্তার হয়ে এখনো পর্যন্ত কারা অন্তরালে রয়েছেন। তাহলে তাদের বিরুদ্ধে আরও যারা বাইরে রয়েছে তারা এবার ধরা পড়বে। আর স্কুল সার্ভিস কমিশন 2016 সালের যে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল এবং যেখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছিল, যে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে তিনি জানিয়েছেন 30শে আগস্ট অর্থাৎ শনিবারের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। বন্ধুরা, আপনারা যারা দেখছেন এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আলোচনা যদি ভালো লাগে, এই যে তৃণমূলের আরও বড় গাড্ডায় পড়ার যে আলোচনা, যে কন্টেন্ট আমরা তৈরি করছি, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি এই তালিকা শনিবার প্রকাশিত হয়ে যায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? কলার ধরে ধরে টাকা আদায় করা হবে, কলার ধরে ধরে টাকা দাও, চাকরিও গেল, আমও গেল, ছালাও গেল, টাকা দাও ভাই। যারা টাকা নিয়েছিল তারা বলবে না না, আমি তো পুরো টাকা নিইনি, আমার ভাগ অমুকের কাছে গেছে, অমুক বলবে তমুকের কাছে গেছে, তমুক বলবে কালীঘাটে গেছে, কালীঘাট বলবে ক্যামাক স্ট্রিটে গেছে। তার মানে গোটা চেনটা এবারে প্রকাশ্যে চলে আসবে। আপনারা বেশ মজা পাচ্ছেন শুনে, মজা পাওয়ারই মতো। তার কারণ সত্য কখনো চাপা থাকে না, সত্য কখনো গোপন থাকে না। তৃণমূলের গাড্ডায় পড়া সবচেয়ে বড় কথাটা শুনবেন। কলকাতার ডেপুটি মেয়র, কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূলের এমএলএ, উত্তর কলকাতায় বিরাট বড় দাপট, অতীন ঘোষের বাড়িতে সিবিআই রেড করছে। আমরা যখন এই ভিডিও তৈরি করছি এখনো পর্যন্ত অতীন ঘোষ গ্রেপ্তার হননি। তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা সময় উত্তর দেবে। তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, গত 1 ঘন্টা ধরে তাকে জেরা করা হচ্ছে। কোন মামলায় জেরা করা হচ্ছে? আরজিকর মামলায়। আরজিকরে কি হয়েছিল? আরজিকরে রোগী কল্যাণ সমিতিতে এই অতীনবাবু ছিলেন। আরজিকরে 2024 সালের 14ই আগস্ট সেখানে সেই যে হাসপাতালের যে জায়গায় অভয়ার মৃত্যু হয়েছিল, অভয়ার উপরে অত্যাচার করা হয়েছিল, সেই স্পটে ভাঙচুর করা হয়েছিল। এবং যে আরজিকর মেডিকেল কলেজে শুধুমাত্র এই খুন ধর্ষণ নয়, যে আমাদের বোন ডাক্তারটি, অভয়া বোনের পিতামাতার চোখের জল এখনো শুকোয়নি, তার পাশাপাশি সেখানে বিরাট বড় দুর্নীতি ছিল। এর আগে আমরা অভয়ার বাবা মায়ের সঙ্গে স্পেশাল ইন্টারভিউ করে একটা পডকাস্ট আপনাদের শুনিয়েছি। অভয়ার মা তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে শুধুমাত্র যে অত্যাচার করা হয়েছে, খুন হয়েছে তাই নয়, এই ষড়যন্ত্রের পিছনে বিরাট বড় শিকড় রয়েছে, অনেক বড় শিকড় রয়েছে, অনেক বড় ষড়যন্ত্র রয়েছে, অনেক দুর্নীতি রয়েছে। যে দুর্নীতিগুলির কথা অভয়া জানতে পেরেছিলেন এবং তার বাবা মায়ের সঙ্গেও শেয়ার করেছিলেন। এতদিন পরে সিবিআই এর টনক নড়েছে। সাধারণ মানুষের মধ্যে উষ্মা, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, প্রতিবাদ। 1 বছর হয়ে গিয়েছে, 365 দিন বিচারহীন,
যে দাবিতে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার পিতামাতা, এবং তারা প্রহৃতও হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, আক্রান্ত হয়েছিলেন। অবশেষে সিবিআই এর টনক নড়েছে, সিবিআই অভিযান করেছে, সিবিআই জেরা করছে। শ্যামবাজারে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে গিয়ে তাকে জেরা করা হচ্ছে। আর কে কে ধরা পড়বে, কে কে ধরা পড়বে না, সেটা সময় উত্তর দেবে। তবে সুদীপ্ত রায়, যিনি শ্রীরামপুরের তৃণমূল এমএলএ, তাকেও কয়েকদিন আগে জেরা করা হয়েছে। আরও কি তাহলে কয়েকজন গ্রেপ্তার হতে পারেন, সেটা সময় বলবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে যে মুষল পর্ব শুরু হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। অত্যন্ত খারাপ সময় যে শুরু হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আরও বড় গাড্ডায় পড়েছে তৃণমূল কংগ্রেস। এই যে তালিকাটা প্রকাশ হবে শনিবার, অযোগ্যদের কেন চাকরি দেওয়া হলো, কোনো সরকার কি অযোগ্যদের চাকরি দিতে পারে? অফিসিয়ালি এটা এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কি দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন, তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন, তার ক্যাবিনেট পদত্যাগ করুন, নির্বাচনে যান, এখনই নির্বাচনে যান, কারণ কোনো সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না। কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন? আত্মীয় হিসাবে, পার্টির ক্যাডার হিসাবে, টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে? প্রকাশের দাবি করছি আমি। দ্বিতীয় হচ্ছে, যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে? তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক। প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে, সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। যোগ্য তালিকা যদি প্রকাশ হয়, সেই যোগ্য তালিকা অযোগ্যরা বেরিয়ে যায়, যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব, যাতে যোগ্যদের চাকরি না যায়, যেটা 2022 সালে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল। এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। আর তৃতীয় নম্বর পয়েন্ট এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। কারা এসএসসির অটোনমি খতম করলো, কারা এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করলো, কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো, সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয়, সমগ্র ক্যাবিনেট যুক্ত। এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন, যেটা কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি, তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, এই আবেদন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শুভেন্দুবাবু এই দাবিটা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন, মন্ত্রিসভা ভেঙে দেওয়া হোক, দ্রুত ভোটে যাওয়া হোক। এর পাশাপাশি যারা অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছে, অর্থাৎ দালাল চক্র আর অন্যদিকে সরকারি অফিসাররা, তাদের বিরুদ্ধে আলাদা করে তদন্ত শুরু হোক। বন্ধুরা, এসএসসিতে যে কেলেঙ্কারি হয়েছে, পাহাড় প্রমাণ কেলেঙ্কারি, তার ফলে স্কুল শিক্ষা দপ্তরের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে, সুবীরেশ ভট্টাচার্য জেলে, একাধিক সরকারি অফিসার তারা জেলে রয়েছেন। প্রাক্তন কয়েকজন মন্ত্রী তো নয়, কয়েকজন বিধায়কও জড়িত, এবং প্রভাবশালী যারা জড়িত তারা দ্রুত জেলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে বড় কথা যে এর জাল যে কতটা বিস্তৃত, গ্রুপ সি মামলায় আলিপুরে জমা পড়ে গেছে চার্জশিট, ফাইনাল চার্জশিট, এবারে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অন্যদিকে আরজি কর মামলাও কিন্তু আবার তেড়ে ফুড়ে উঠে পড়েছে। আরজি কর মামলাতেও আরও নতুন করে বেশ কয়েকজন গ্রেপ্তার হতে পারেন, এমনটা সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে তৃণমূলের একটা অদ্ভুতভাবে বড় বড় গাড্ডায় পড়া শুরু হয়ে গেছে, শেষের শুরু হয়ে গেছে, এটা বলে দেওয়া যেতে পারে। বন্ধুরা, আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কি ভালো লাগছে নাকি আপনারা মুচড়ে পড়েছেন তৃণমূলের এই অবস্থা দেখে? তৃণমূলের এই খারাপ অবস্থা তো নয়, এর জন্য তৃণমূল নিজেই দায়ী, তৃণমূলের নেতারা দায়ী, তৃণমূলের দালালরা দায়ী। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করি। আবার কোনো ভালো খবর পেলে আমরা অবশ্যই আবার তৈরি করব, আপনাদের কাছে পৌঁছে দেব। সবাই ভালো থাকবেন ততক্ষণ, আর নবান্ন নিমন্ত্রণের দিকে চোখ রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।